সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে আমি তোমাদেরকে আমার লাইভ ক্লাস 4-এ স্বাগতম জানাচ্ছি। তো তোমরা জানোই যে দ্বিতীয় পর্বের সিভিল উড এবং অন্যান্য সকল টেকনোলজির ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্ট, যার কোড হচ্ছে 66822, এই সাবজেক্টটা আমি তোমাদেরকে দেখিয়ে আসছি। তো আজকে এই সাবজেক্টের চতুর্থ অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। শুনতে পেলে কমেন্টস করে আমাকে জানাও। তারপরে হচ্ছে আমরা লাইভে যাব। তো আজকে আমাদের লাইভ ক্লাস 4-এ চ্যাপ্টার 4 সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে চ্যাপ্টার 3 সম্পর্কে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটার একটু রিভিউ আমরা দেখব। তো চ্যাপ্টার 3-তে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি সেগুলো ছিল, প্রথমে পিএন জাংশন ডায়োড সম্পর্কে আমরা আলোচনা করেছি। পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস সম্পর্কে আমরা আলোচনা করেছি। ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে পিএন জাংশন ডায়োড তার কি ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য রেখা বা বৈশিষ্ট্য প্রদর্শন করে সেটা আমরা একটা রেখার মাধ্যমে দেখেছি, সেটাকে বলা হয় ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এরপরে আমরা আলোচনা করেছি জেনার ডায়োড সম্পর্কে, তারপরে আলোচনা করেছি ভ্যারেক্টর ডায়োড সম্পর্কে, ফটো ডায়োড সম্পর্কে, তারপরে সোলার সেল সম্পর্কে আমরা আলোচনা করেছি, সোলার সেল এলইডি সম্পর্কে আলোচনা করেছি, এলসিডি ডিসপ্লে সম্পর্কে আমরা আলোচনা করেছি, ডায়াক, ট্রায়াক, এসসিআর, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো এগুলোর মধ্যে এখন আমাদের চ্যাপ্টার 4-এ যেটা আছে সেটা হচ্ছে ডায়োড, পিএন ডায়োড, অর্থাৎ নর্মাল পিএন ডায়োডের সাহায্যে আমরা কিভাবে রেকটিফিকেশন করে থাকি সেটা হচ্ছে আমাদের এই লাইভ ক্লাস 4-এর আলোচ্য বিষয়। তো এর মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো, যে টপিকগুলো আছে সে টপিকগুলো হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমরা আলোচনা করব, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সম্পর্কে আলোচনা করব, আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই সম্পর্কে আলোচনা করব, রেকটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ এবং সেই সাথে ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে আমরা আলোচনা করব এবং বিভিন্ন ধরনের ফিল্টার সার্কিট সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। তো প্রথমেই আছে হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই। তো আমরা আমাদের বাসা, বাড়ি বা অফিস আদালতে যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করে থাকি তার ম্যাক্সিমাম গুলোই হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজে চলে বর্তমান সময়ে। তো আমাদের বাসা বাড়িতে যে সাপ্লাই ভোল্টেজ দেওয়া থাকে সেটা হচ্ছে 220 ভোল্ট সাপ্লাই, পিডিবি বা পল্লী বিদ্যুৎ দেওয়া থাকে, পল্লী বিদ্যুৎ থেকে সাপ্লাই দেওয়া থাকে। কিন্তু বেশিরভাগ যন্ত্রপাতিগুলোই ডিসি ভোল্টেজে পরিচালনা করতে হয়, তাই আমাদের এই এসি সাপ্লাইকে ডিসি সাপ্লাইয়ে রূপান্তর করা একান্ত জরুরি। তাই আমরা বলতে পারি যে ডিভাইসের সাহায্যে এসি সাপ্লাইকে আমাদের ব্যবহার উপযোগী প্রয়োজনীয় মানের ডিসি ভোল্টেজে রূপান্তর করা হয় তাকেই বলা হচ্ছে ডিসি পাওয়ার ইউনিট বা ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট। তো এই ডিসি পাওয়ার সাপ্লাইকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই আর একটা হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। তো আনরেগুলেটেড বা রেগুলেটেড পাওয়ার সাপ্লাইটা কি, এটা সম্পর্কে আমরা এখন একটু ডিটেলসে আলোচনা করব। যে পাওয়ার সাপ্লাইয়ের লোড কারেন্ট পরিবর্তনের সাথে সাথে এর টার্মিনাল ভোল্টেজের মান পরিবর্তন হয় তাকে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই বলে। অর্থাৎ আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা ঘটবে, যে লোড, যে ডিভাইসটা আমরা পরিচালনা করব সেই লোডটা কম বেশি হওয়ার সাথে সাথে এর যে মানের যে পরিবর্তন হওয়ার সাথে সাথে কি হবে, এর সাপ্লাই যে কারেন্টটা আছে এটার মানের পরিবর্তন হবে। এতে শুধুমাত্র রেকটিফায়ার এবং ফিল্টার সার্কিট ব্যবহার করা হয়ে থাকে। এটাই হচ্ছে আমাদের আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই। এরপর আসি আমরা, যে পাওয়ার সাপ্লাইয়ের লোড কারেন্ট পরিবর্তনের সাথে সাথে এর টার্মিনাল ভোল্টেজের মান পরিবর্তন না হয়ে স্থির থাকে তাকে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বলে। এতে রেকটিফায়ার এবং ফিল্টার সার্কিটের সাথে একটি ভোল্টেজ রেগুলেটর সার্কিট ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ রেগুলেটেড পাওয়ার সাপ্লাই কি হবে, যে এর লোডের কম বেশি যেটাই হোক না কেন একটা নির্দিষ্ট মান পর্যন্ত
যেটাই হোক না কেন এর ইনপুট কারেন্টের মান কোনো পরিবর্তন হবে না। আমরা ডিটেলস দেখবো, আরো আমাদের চিত্র সহ আমরা দেখব। তো রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমরা দেখি এখন, এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, এটাই আমাদের সব জায়গায় বেশি ব্যবহার করা হয়। তো রেগুলেটেড পাওয়ার সাপ্লাই এর ব্লক ডায়াগ্রাম সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। আমি তোমাদের সামনে একটা ব্লক ডায়াগ্রাম উপস্থাপন করেছি। এখানে দেখা যাচ্ছে যে 4টা ব্লক আছে। তো 4টা ব্লকের ইনপুটে 220 বা 230 ভোল্ট এসি মেইন যে সাপ্লাইটা আমাদের আসে, সেখান থেকে আমরা ট্রান্সফরমারে দেব। এখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হবে সেই ট্রান্সফরমারটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ ইনপুটে আমরা বেশি ভোল্টেজ দিব, আউটপুটে ডাউন মানে নিচের দিকে কম মানের ভোল্টেজটা আমরা পাবো। তাহলে এই ট্রান্সফরমারের ইনপুটে আমরা 220 বা 230 ভোল্টেজ দিব, এর আউটপুটে আমরা পাবো 5 ভোল্ট এসি সাপ্লাই, অর্থাৎ ইনপুটেও এসি, ট্রান্সফরমারের আউটপুটেও কিন্তু এসি। এই 5 ভোল্ট এসিটাকে আমরা রেকটিফায়ারের মাধ্যমে রেকটিফাই করব, অর্থাৎ পালসেটিং ডিসিতে রূপান্তর করব। পালসেটিং ডিসি অর্থাৎ কিছুটা এসি মিশ্রিত ডিসিতে আমরা রূপান্তর করব এই রেকটিফায়ারের মাধ্যমে। এর পরের যে ব্লকটা আছে সেটাকে বলা হচ্ছে স্মুথিং ব্লক। তো এটা হচ্ছে মূলত ফিল্টারিং করার জন্য ব্যবহার করা হয়, যে রেকটিফায়ারের আউটপুটে আমরা যে পালসেটিং ডিসিটাকে পেলাম সেই পালসেটিং ডিসিটাকে পিওর ডিসিতে রূপান্তর করার জন্য আমরা এখানে ফিল্টার সার্কিট ব্যবহার করে থাকি। এরপরে আমরা একটা রেগুলেটর ইউনিট ব্যবহার করছি, অর্থাৎ এই রেগুলেটরটা বিভিন্ন রকম ভাবে রেগুলেটর হয়ে থাকে, রেগুলেটেড করা যেতে পারে। তো বাজারে আমরা রেগুলেটেড আইসি আমরা কিনতে পাই, যে আইসি গুলো তার নামের সাথে মিল রেখে কাজ করে। যেমন 7805, আমরা এখানে যে আইসিটা ব্যবহার করব 7805, অর্থাৎ এর আউটপুট ভোল্টেজটা রেগুলেটেড 5 ভোল্ট। তাহলে এখানে রেগুলেটর হিসেবে আমরা 7805 যে আইসিটা আছে এই আইসিটা ব্যবহার করলে এর ইনপুটে আমাদের আনরেগুলেটেড ভোল্টেজ থাকবে এবং এর আউটপুটে আমরা রেগুলেটেড অলওয়েজ আমরা 5 ভোল্ট সাপ্লাই আমরা পাবো। তো এই কথাগুলোই হচ্ছে আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো, আমি আবার একটু পড়ে দেই। এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, এর আউটপুটে 5 ভোল্ট এসি পাওয়া যাবে। রেকটিফায়ার এই এসি ভোল্টেজকে পালসেটিং ডিসি ভোল্টেজে রূপান্তর করবে। স্মুথিং বা ফিল্টার সার্কিট পালসেটিং ডিসি কে পিওর ডিসিতে রূপান্তর করবে। আমরা দেখবো, আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই মূলত ফিল্টার করা। আর রেগুলেটর সার্কিট বা রেগুলেটেড আইসি নির্দিষ্ট মানের স্থির ভোল্টেজ প্রদান করবে। এই মোটামুটি 4টা লাইন, এই 4টা লাইন এটা ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এটা আসে, মাঝে মাঝে এটা দেখা যায় যে পরীক্ষায় আসে এই ব্লক ডায়াগ্রামটা। এরপরে আসি আমরা রেকটিফিকেশন ও রেকটিফায়ার সম্পর্কে। রেকটিফিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ট্রান্সফরমার থেকে প্রাপ্ত এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করা হয়। অর্থাৎ রেকটিফিকেশনটা হচ্ছে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করার হচ্ছে একটা প্রক্রিয়া। আর রেকটিফায়ার হলো এমন একটা সার্কিট যা এর ইনপুটে আগত এসি ভোল্টেজকে খুব দ্রুত পালসেটিং ডিসি ভোল্টেজে রূপান্তর করে। পালসেটিং ডিসি হলো এসি মিশ্রিত ডিসি, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলছি পালসেটিং ডিসি। আমরা কিন্তু রেকটিফায়ারের আউটপুটে অলওয়েজ পালসেটিং ডিসি পাবো। রেকটিফায়ার একমুখী কারেন্ট প্রবাহিত করে থাকে, উল্টো দিক থেকে কারেন্ট প্রবাহের চেষ্টা করা হলে তাহলে সেটা সে বাধা প্রদান করবে, অর্থাৎ রেকটিফায়ারের উল্টো দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না সাধারণত। এরপরে আসি আমরা রেকটিফায়ারের প্রকারভেদ। রেকটিফায়ারকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। রেকটিফায়ারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ার কাকে বলে সেটা আমরা দেখবো একটু পরে, ফুল ওয়েভ রেকটিফায়ার কাকে বলে সেটাও দেখবো। আগে আমরা এর প্রকারভেদটা আলোচনা করে নেই। তো ফুল ওয়েভ রেকটিফায়ারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা এক নম্বর হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। অর্থাৎ ফুল ওয়েভ রেকটিফায়ার কিন্তু এটা হচ্ছে সেন্টার ট্যাপ, অর্থাৎ এই ট্রান্সফরমারের মাঝখান থেকে একটা আমরা একটা কেবল বের করে নিব, তার বের করে নিব, এজন্য এটাকে বলা হচ্ছে সেন্টার ট্যাপ রেকটিফায়ার, ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। এরপরে আছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। অর্থাৎ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, সেন্টার ট্যাপ রেকটিফায়ারে সাধারণত 2টা ডায়োড ব্যবহার করা হয় আর ব্রিজ রেকটিফায়ারে 4টা ডায়োড ব্যবহার করা হয়। এখানে এখন আমরা প্রত্যেকটা রেকটিফায়ার সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আসি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিটটা হচ্ছে এরকম।
অর্থাৎ এখানে দেখো, খেয়াল করো, এখানে আমরা কি ব্যবহার করছি, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করছি, যার পয়েন্ট হচ্ছে এ এবং বি পয়েন্ট আমরা চিহ্নিত করছি, এবং এখানে একটা ডায়োড ব্যবহার করেছি, ডায়োড, এবং এখানে লোড ব্যবহার করছি আর এলটা হচ্ছে লোড। তো এই হাফ ওয়েভ রেকটিফায়ারের ইনপুটে যে সিগন্যালটা আমরা দেব সেটা হচ্ছে এই সিগন্যালটা। এটা মূলত হচ্ছে এসি সিগন্যাল, অর্থাৎ সাপ্লাই এর সিগন্যালটা দেখতে কিন্তু এরকম সাইন ওয়েভ। আবার ট্রান্সফরমারের আউটপুটে যেটা এবি পয়েন্টে সেটাও সাইন ওয়েভ, শুধুমাত্র এর ভোল্টেজের মানটা কম বেশি হবে। অর্থাৎ 220 থেকে 230 ভোল্টেজ পাবো আমি হচ্ছে এখানে ভি পিক টু পিক মান, আর এখানে হচ্ছে ট্রান্সফরমারের এবি পয়েন্টে আমরা পাবো হচ্ছে 12 ভোল্ট পিক টু পিক। 12 ভোল্ট পিক টু পিক হচ্ছে এসি ভোল্টেজ। তো এখন খেয়াল করো, আমরা এর অপারেশনে যাই আর কি। প্রথম পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখো কি ঘটনা ঘটতেছে। পজিটিভ হাফ সাইকেল এইটা এই পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে, পজিটিভ হাফ সাইকেল যখন আমি এ এবং বি পয়েন্টে যখন দেব, তখন কি করবে, এই পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা কন্ডাকশনে যাবে। ডায়োডটা কি হবে, কন্ডাকশনে যাবে। কন্ডাকশনে গেলে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এবং যেহেতু আরএল এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং আরএল এর অ্যাক্রসে আমরা আউটপুট ভোল্টেজটা পাবো, তাহলে আমরা এই ভোল্টেজটা আউটপুটে পাবো। অর্থাৎ এর ইনপুটে পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটে আমরা পজিটিভ হাফ সাইকেল পাবো। বোঝা গেছে? এখন পরের ক্ষেত্রে দেখো, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা চিন্তা করি। এই নেগেটিভ হাফ সাইকেলটাকে যখন আমি এবি পয়েন্টে দেব, তখন কি হবে, ডায়োডটা রিভার্স বায়াস পাবে। আমি একটু আগেই বলেছি এবং গত ক্লাসে বলেছি যে ডায়োড রিভার্স বায়াসে ডায়োডের বিরুদ্ধে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে যেহেতু এদিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, সেহেতু আমরা আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না, আরএল এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ পাবো না। তাহলে এটা কি হয়ে যাবে, অমিট হয়ে যাবে বা বাদ হয়ে যাবে। খেয়াল করো, এই অংশটা কিন্তু নাই। আবার পরবর্তী হাফ সাইকেলের ক্ষেত্রে দেখো, খেয়াল করো, পরবর্তী হাফ সাইকেলের ক্ষেত্রে কিন্তু আবার ডায়োড পজিটিভ বায়াস পাবে এবং কারেন্ট প্রবাহিত হবে, আমরা হচ্ছে এখানে ভোল্টেজটা পাবো, নেগেটিভ অংশটা বাদ যাবে। আবার পরবর্তীতে পজিটিভ অংশ আমরা পাবো। তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারে কি হচ্ছে, আমাদের অর্ধেক সাইকেল আমি আউটপুটে পাচ্ছি, অর্ধেক সাইকেল আমরা আউটপুটে পাচ্ছি। সেজন্যই মূলত এটাকে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। তো এই যে আমি আলোচনাটা করলাম, এটা আমি হচ্ছে তোমাদেরকে এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি। এটা এখন আমি একটু পড়ি। ট্রান্সফরমারের ইনপুটে এসি 220 বা 230 ভোল্ট দেওয়া হয়েছে এবং এর এবি প্রান্তে 12 ভোল্ট আমরা এসিটা পাবো। এ এবং বি প্রান্তে আমরা 12 ভোল্ট এসি সাপ্লাইটা পাবো। ইনপুট সিগন্যালটি এবি প্রান্তের এবং আউটপুট সিগন্যালটি লোডের আড়াআড়িতে পাওয়া যাবে। এখানে ইনপুট সিগন্যালটির পজিটিভ ও নেগেটিভ উভয় অংশই বিদ্যমান। পিএন ডায়োডটি সিগন্যালের পজিটিভ অংশের জন্য কন্ডাকশনে যায়, ফলে ওই সময় আউটপুটে কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু সিগন্যালের নেগেটিভ অংশের জন্য ডায়োড কাট অফে থাকে, তাই এই সময় কোনো আউটপুট পাওয়া যায় না। তো ইনপুট সিগন্যালের অর্ধেক অংশের জন্য আউটপুট পাওয়া যায় বিধায় একে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে। এরপরে আমরা দেখি ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। তো ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ারটা দেখতে কি রকমের, সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখি এরকম। আমি এর আগে বলেছি যে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে বিশেষ করে সেন্টার ট্যাপ রেকটিফায়ারে দুইটা ডায়োড ব্যবহার করা হয়। এখানে আমরা দুইটা ডায়োড ব্যবহার করছি, একটা হচ্ছে ডায়োড D1, একটা হচ্ছে D2। এর ইনপুটে আমরা ট্রান্সফরমারটা এর এ বি এবং সি পয়েন্ট আমরা ভাগ করেছি সেন্টার ট্যাপ। এই যে এখানে সেন্টার ট্যাপ, সেন্টার অর্থাৎ ট্রান্সফরমারের সেকেন্ডারির মাঝখান থেকে একটা কেবল বা একটা লাইন আমরা বের করছি বা একটা পয়েন্ট বের করছি, সি পয়েন্ট, সেটা আমরা লোডের সাথে কানেকশন করে দিয়েছি। দেখো খেয়াল করো, ডায়োডের পজিটিভ প্রান্ত এখানে, নেগেটিভ প্রান্ত এখানে, ডায়োড D2 পজিটিভ প্রান্ত এখানে, নেগেটিভ প্রান্ত এখানে। এই দুটা নেগেটিভ প্রান্ত আমরা একসঙ্গে করে দিয়েছি, আর এখানে হচ্ছে আমরা লোডের সাথে এই সেন্টার ট্যাপের এই পয়েন্টটাকে কানেকশন দিয়েছি। তাহলে এর আউটপুটটা কিরকম হবে আমরা দেখো, তোমরা আমরা খেয়াল করি। যখন পজিটিভ অংশ যাবে তখন কি হবে, পজিটিভ হাফ সাইকেলে সি পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্ট পজিটিভ হবে। খেয়াল করো, পজিটিভ হাফ সাইকেলের জন্য সি পয়েন্ট যেহেতু সেন্টার ট্যাপ, সি পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্টটা পজিটিভ হবে বিধায় ডায়োড D1 কন্ডাকশনে যাবে এবং আরএল দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এবং আরএল দিয়ে যেহেতু কারেন্ট প্রবাহিত হবে লোড রেজিস্ট্যান্স দিয়ে, তাহলে এই লোড রেজিস্ট্যান্সের আড়াআড়িতে একটা ভোল্টেজ পাওয়া যাবে, সেটা আমরা আউটপুটে পাবো। এই যে এই ভোল্টেজটা আমরা আউটপুটে পাইলাম। এখন দেখো নেগেটিভ হাফ সাইকেলে কি ঘটে। নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে সি পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্ট পজিটিভ হবে,
অর্থাৎ সি পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্টটা পজিটিভ হবে, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে ডায়োড ডি টু কন্ডাকশনে যাবে, ডায়োড ডি টু কন্ডাকশনে যাওয়ার কারণে লোডের বিদ্যুৎ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এই লোডের অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ পাবো। ঠিক সেই মুহূর্তে কিন্তু ডায়োড ডি ওয়ান কাট অফে থাকবে এবং এই নেগেটিভ অংশের জন্য আমরা এই রেজাল্টেন্ট আউটপুটটা আমরা এরকম ভাবে পাবো। আবার পরবর্তী পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এরকম হবে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আবার হচ্ছে এরকম হবে। দেখো খেয়াল করো তোমরা, এখানে রেজাল্টেন্ট আউটপুট অফ ওয়েভফর্মটাকে আমি এরকম ভাবে দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা দেখতে হচ্ছে এরকম। দেখো এখানে 4টা ডায়োড আমরা ব্যবহার করছি, 4টা ডায়োড। দেখো ডায়োডের অর্থাৎ ট্রান্সফরমারের আউটপুট কিন্তু এটা কিন্তু হচ্ছে ট্রান্সফরমারের আউটপুট। এই ট্রান্সফরমার আউটপুটটা ডায়োডের মাঝখানে এখানে কানেকশন দিয়েছি, আর বাকি দুটার মাঝখানের অংশ থেকে আমরা এখানে লোডকে কানেকশন দিয়েছি। এখন খেয়াল করে দেখো, এর ইনপুটটা এই সাইন ওয়েভ। আগে যেটা ছিল ফুল ওয়েভের ক্ষেত্রে সাইন ওয়েভ, এটাও কিন্তু ওই সাইন ওয়েভ কিন্তু আমরা এখানে প্রদান করেছি। তো এর আউটপুটটা দেখো কি রকম। আউটপুটটা হবে ফুল ওয়েভ রেকটিফায়ারের মতোই, একই রকম আমরা আউটপুটটা পাবো। এখন দেখো এখানে মজার বিষয় আছে, আমি তোমাদেরকে দেখাই, চিত্রের মাধ্যমে দেখাই যে পজিটিভ হাফ সাইকেল যখন আমি প্রদান করব তখন কি ঘটনা ঘটবে। যখন আমি এখানে পজিটিভ হাফ সাইকেলটাকে এখানে যখন আমি প্রদান করব, তখন দেখো এখানে ডায়োড D1 এবং D2 কন্ডাকশনে যাবে। কি হবে? পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োড D1 এবং D2 কন্ডাকশনে যাবে। তার মানে D1 এবং D2 যখন কন্ডাকশনে যাবে, তখন এর লোডের আড়াআড়িতে আমি কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু তখন কিন্তু আমরা এখানে একটা ভোল্টেজ পাবো। এর জন্য আউটপুট পাবো হচ্ছে এই পজিটিভ পোরশনটা। ক্লিয়ার? বোঝা গেছে তো? এরপরে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে দেখো, খেয়াল করো। নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে? বাকি যে ডায়োড দুটো আছে সেই ডায়োড দুটো হচ্ছে D3 এবং D4, এই দুটো কন্ডাকশনে যাবে, আর আগের D1 এবং D2 এই ডায়োড দুটো কন্ডাকশনে যাবে না। তাহলে কি হলো? ডায়োড D3 এবং D4 যখন কন্ডাকশনে যাবে, তখন আমি আউটপুটে এই পজিটিভ ওয়েভটা পাবো। ক্লিয়ার? তাহলে পরবর্তী পজিটিভের জন্য, পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা এটা পাবো, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা এটা পাবো। অর্থাৎ এখানে পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে 4টা ডায়োড দিয়ে ব্রিজ রেকটিফায়ার যে আমরা তৈরি করেছি, পজিটিভ এবং নেগেটিভ উভয় পোরশনের জন্য কারেন্ট প্রবাহিত হবে এবং আমরা আউটপুটে এই কারেন্টটা পাবো। এবং এখানে যে দেখো খেয়াল করো, এই যে এখানে রেজাল্টেন্টটা, এইটা হচ্ছে কি এসি মিশ্রিত ডিসি, অর্থাৎ এর আউটপুট কিন্তু অলওয়েজ পালসেটিং ডিসি বলা হয় এটাকে। অর্থাৎ এটা সরাসরি, এটা সরাসরি এই লাইনটা যদি মিলতো তাহলে আমরা ধরে নিতাম যে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ। এটা লাইনটা মেলে নাই, দেখো লাইনটা এখান থেকে শুরু হয়ে এখান থেকে নেমে আবার এখানে আসছে, ঠিক আছে? তাহলে এটাকে কি বলা হচ্ছে? পালসেটিং ডিসি। এই সম্পর্কে আমরা দেখবো, আরো আমাদের এখানে আছে, আমরা দেখবো। এরপরে আসি আমরা রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টরটা কি? রেকটিফায়ারের আউটপুটে প্রাপ্ত পালসেটিং ডিসি এর এসি কম্পোনেন্টের আরএমএস এর মান এবং ডিসি কম্পোনেন্টের মানের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলে। অর্থাৎ দেখো আমি তোমাদেরকে দেখাইছি, এখানে রিপল ফ্যাক্টরকে গামা দ্বারা প্রকাশ করা হয়। তো গামা মানে হচ্ছে রিপল ফ্যাক্টরের গামা দ্বারা প্রকাশ করা হচ্ছে গামা রিপল ফ্যাক্টর ইকুয়াল টু আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট প্রেজেন্ট ইন রেকটিফায়ার আউটপুট ডিভাইড বাই এভারেজ ভ্যালু অফ রেকটিফায়ার আউটপুট। এভারেজ ভ্যালু বলতে ডিসি আউটপুট আর কি। এখানে দেখো গামা ইকুয়াল টু আই আরএমএস ভাগ আইডিসি ইকুয়াল টু ভি আরএমএস ভাগ ভিডিসি। ক্লিয়ার? বোঝা গেছে তো? তো এই রিপল ফ্যাক্টর থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকে, তোমরা এটা ভালোভাবে দেখবা। তো হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর হচ্ছে 1.21 আমরা পাবো, এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে সেটা সেন্টার টাইপ হোক বা ব্রিজ রেকটিফায়ার হোক, যেটাই হোক না কেন, সেটা রিপল ফ্যাক্টর পাবো হচ্ছে আমরা 0.48। পরবর্তী আলোচ্য বিষয় আছে হচ্ছে আমাদের ফিল্টার সার্কিট। ফিল্টার সার্কিট সম্পর্কে আমরা দেখব যে ফিল্টার সার্কিটের ক্ষেত্রে রেকটিফায়ারের আউটপুটে প্রাপ্ত পালসেটিং ডিসি কে পিওর ডিসি তে রূপান্তর করার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ফিল্টার সার্কিট। অর্থাৎ আমি তোমাদেরকে দেখিয়েছি, আগে বলেছি যে ফিল্টার সার্কিটটা হচ্ছে কিরকম। একটা রেকটিফায়ারের আউটপুট, আমরা জানি যে একটা রেকটিফায়ারের আউটপুট অলওয়েজ পালসেটিং ডিসি পাওয়া যায়। তো এই পালসেটিং ডিসিটাকে আমরা ব্যবহার করতে পারি না, আমাদের
দৈনন্দিন কাজে বা বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলোতে আমরা পালসেটিং ডিসি ব্যবহার করতে পারবো না। তো এই পালসেটিং ডিসি থেকে পিওর ডিসি তে রূপান্তর করার জন্য আমরা যে ব্যবস্থাটা নেই সেটাকেই বলা হচ্ছে ফিল্টারিং করা। তো ফিল্টারিং করাটা খুব জরুরি একটা বিষয়। ফিল্টার সার্কিট বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আমি তোমাদেরকে এখন বলি শান্ট ক্যাপাসিটর ফিল্টার, সিরিজ ইন্ডাক্টর ফিল্টার, এলসি ফিল্টার, আরসি ফিল্টার এবং পাই ফিল্টার। তো এই ফিল্টার সার্কিটগুলো আমরা দেখবো এখন। ফিল্টার সার্কিটগুলো মূলত দেখতে কিরকম এবং এটার কার্যকারিতা দেখবো। প্রথমে দেখি আমরা হচ্ছে শান্ট ক্যাপাসিটর ফিল্টার। তো শান্ট ক্যাপাসিটর, শান্ট মানে কি আমরা জানি প্যারালাল। তাহলে লোডের আড়াআড়িতে যদি আমরা একটা ক্যাপাসিটরকে প্যারালালে কানেকশন দেই তাহলে সেটাকেই বলা হচ্ছে শান্ট ক্যাপাসিটর ফিল্টার। দেখো এটা হচ্ছে আউটপুট, এই আউটপুটটা হচ্ছে রেকটিফায়ারের আউটপুট, অর্থাৎ এর আউটপুটে এখানে আমরা দেব হচ্ছে আমরা দেব পালসেটিং ডিসি পাবো, অর্থাৎ এই রেকটিফায়ারের আউটপুটে পাবো পালসেটিং ডিসি এবং এখানে ক্যাপাসিটর কানেকশন দিলে আমরা পাবো হচ্ছে এই লোডের আড়াআড়িতে পাবো পিওর ডিসি। আমি দেখাবো তোমাদেরকে। এরপর আছে সিরিজ ইন্ডাক্টর ফিল্টার। একটা ইন্ডাক্টরকে আমরা, ইন্ডাক্টর কি তোমরা দেখছো জানো আর কি, আমি আগে পড়িয়েছি। একটা ইন্ডাক্টরকে রেকটিফায়ারের আউটপুটে আমরা সিরিজে কানেকশন দেব, কানেকশন দিলে আমরা আউটপুটে একটা পিওর ডিসি আমরা পাবো। এরপর আছে এলসি ফিল্টার। এল মানে আমরা জানি হচ্ছে ইন্ডাক্টর আর সি মানে হচ্ছে ক্যাপাসিটর। মূলত এলসি ফিল্টারটা হচ্ছে এই শান্ট ক্যাপাসিটর ফিল্টার এবং সিরিজ ইন্ডাক্টর ফিল্টারের সমন্বিত একটা রূপ। দেখো এলসি ফিল্টারে হচ্ছে আমরা সিরিজে ইন্ডাক্টর দিয়েছি এবং হচ্ছে প্যারালালে বা শান্টে ক্যাপাসিটর কানেকশন দিয়েছি। এরপরে আরসি ফিল্টার। আরসি বলতে আমরা জানি রেজিস্টার এবং ক্যাপাসিটর। তো রেজিস্টারকে আমরা এর কি করব, সিরিজে কানেকশন দিব এবং ক্যাপাসিটরকে আমরা প্যারালালে কানেকশন দিব, দিলে আমরা আরসি ফিল্টার পাবো। এরপর আরেকটা জনপ্রিয় ফিল্টার আছে, সেটাকে বলা হচ্ছে পাই ফিল্টার। এই ফিল্টারটা হচ্ছে পাই এর মতো দেখতে আর কি, মূলত পাই যে সিম্বল আছে সেই সিম্বল পাই এর মতো দেখতে। এই দেখো এখানে আমরা ইন্ডাক্টরটাকে মাঝখানে দিয়েছি এবং ইন্ডাক্টরের দুই পাশে আমরা হচ্ছে ক্যাপাসিটরটা দিয়েছি। তাহলে এই ক্যাপাসিটরটা দেখতে, ক্যাপাসিটর দুইটা এবং ইন্ডাক্টর দেখতে একদম পুরো পাইয়ের মতো, এজন্য একে বলা হচ্ছে পাই ফিল্টার এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো ফিল্টার। এর আউটপুট পিওর ডিসি আমরা পাই। এখন আমি তোমাদেরকে দেখাবো যেটা, সেটা হচ্ছে ফিল্টার সার্কিট সহ ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। ফিল্টার সার্কিট সহ এই দেখো, এটা এই ফিল্টারের আগ পর্যন্ত ক্যাপাসিটরটা ছাড়া বাকি যে সার্কিটের অংশটা আছে এই অংশটা পুরোটাই কিন্তু আমি তোমাদেরকে আগে দেখিয়েছি। এখন শুধুমাত্র এই ক্যাপাসিটরটা এখানে কানেকশন দিয়েছি। তো ক্যাপাসিটরটা কানেকশন দেওয়ার পরে কি হবে এখানে দেখো, এখানে দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। ফুল ওয়েভ রেকটিফাইড ডিসি ভোল্টেজ, অর্থাৎ এইটা কি, এটা হচ্ছে পালসেটিং ডিসি, কিন্তু এটা হচ্ছে পালসেটিং ডিসি। আর ক্যাপাসিটর লাগানোর পরে আমার ডিসিটা হচ্ছে এইরকম। দেখো তারপরেও কিছুটা আছে এসি, হ্যাঁ হালকা, কিন্তু এটা থাকবে। এটাতে তেমন কোনো সমস্যা নাই, কারণ এটার চেয়ে এটা অনেক ভালো, অনেক ভালো। এই ক্যাপাসিটর কি করতেছে, এর এসি অংশটাকে একবার চার্জিং এবং ডিসচার্জিং এর মাধ্যমে সেই ফাঁকা অংশটাকে ফিল আপ করে দিচ্ছে এবং আমরা আউটপুটে কি পাচ্ছি, একটা স্ট্রেট লাইন, মোটামুটি একটা স্ট্রেট লাইন আমরা ডিসি ভোল্টেজ আমরা পাচ্ছি। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টার 4 এর আলোচনার বিষয়। তো চ্যাপ্টার 4 এ আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম বা দেখলাম সেটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট সম্পর্কে দেখলাম। ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের প্রকারভেদের মধ্যে দুই ধরনের প্রকারভেদ, একটা হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই। তো রেগুলেটেড পাওয়ার সাপ্লাই হচ্ছে কি, সব সময় এর আউটপুটে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট মানের একটা ভোল্টেজ সব সময় আমরা পাই। আর আনরেগুলেটেডে কি হয়, ওই লোডটা কম বেশি করার কারণে এর ইনপুট যে কারেন্টটা আছে সেই কারেন্টের মানটাও কম বেশি হয়ে যায়। এরপর আসি আমরা রেকটিফিকেশন। এরপর আমরা দেখেছি কি, রেকটিফিকেশন সম্পর্কে আমরা আলোচনা করেছি, অর্থাৎ রেকটিফিকেশন কাকে বলে, কিভাবে আমরা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করতে পারি, হ্যাঁ এসি কে ডিসি তে রূপান্তর করতে পারি, সেটাই হচ্ছে রেকটিফিকেশন। তারপরে আমরা আলোচনা করেছি হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ এবং সেই সাথে ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে আলোচনা করেছি। তারপরে ফিল্টার সার্কিট সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ ইনপুটে আমি 220 ভোল্ট দিয়েছি এবং আউটপুটে সরাসরি আমার প্রয়োজনীয় রেগুলেটেড মানের ভোল্টেজ পর্যন্ত আমরা বের করে ফেলেছিলাম। তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। বিভিন্ন ধরনের ফিল্টার সার্কিটও ছিল। তো আমি তোমাদেরকে আজকে একটা অ্যাসাইনমেন্ট দেবো। এর আগে প্রতিদিন 2টা করে অ্যাসাইনমেন্ট দিয়েছি।
আজকের এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেব, তোমরা এই অ্যাসাইনমেন্টটা করবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে খুব আশা করি যে খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা তোমাদের ক্লাস টিচারের কাছে এই অ্যাসাইনমেন্টটা জমা দিবে, আগের মতো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তো এই অ্যাসাইনমেন্টটা দেখো কি বলেছি আমি, ফিল্টার সার্কিট সহ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ইনপুট এবং আউটপুট ওয়েভ শেপটা দেখাও। আমি তোমাদেরকে দেখাইছি, কিন্তু আমার এই স্লাইডে দেওয়া আছে যে ফুল ওয়েভ রেকটিফায়ার, নট ব্রিজ রেকটিফায়ার। জাস্ট তোমরা শুধু ওই জায়গায় ব্রিজ রেকটিফায়ারটা একটু নিজে মাথা খাটাবে, মাথা খাটায় তারপরে এটা অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করবে। দেখবে যে তোমাদের এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন পরীক্ষায় আসুক না কেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে এবং ভালোভাবে দিতে পারবে, অ্যান্সার ভালোভাবে দিতে পারবে। তোমাদের কি এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখে নিই। এখন প্রশ্ন না থাকলে আমি পরবর্তীতে তোমাদের কমেন্টস গুলো পড়ে আমি তোমাদের পরবর্তী ক্লাসে প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমরা একটু পরবর্তী ইয়াতে তোমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী চ্যাপ্টার 5 তোমরা দেখে আসবে। আমি চ্যাপ্টার 5 সম্পর্কে আলোচনা করব নেক্সট লাইভ ক্লাস 5 এ ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং আমার এই প্রতিটা ক্লাস সহ অন্যান্য সকল ক্লাস তোমরা বারবার দেখতে পারবে। এই দেখার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে www.skills.gov.bd। এই www.skills.gov.bd এই পোর্টালে যেতে হবে অথবা দক্ষতা বাতায়নে যেতে হবে। গেলে তোমরা হচ্ছে এরকম একটা স্ক্রিন দেখতে পারবে। এখানে গেলেই তোমরা তোমাদের সমস্ত ক্লাসগুলো এখানে বারবার দেখতে পাবে। তো আমি আর আজকের ক্লাস শেষের দিকে আমার, তো তোমরা এতক্ষণ ধরে যারা আমার এই প্রেজেন্টেশনটি দেখলে এবং লেকচার শুনলে এবং ভবিষ্যতেও যদি বারবার দেখবে, তাতে তোমাদের আশা করি অনেক উপকার হবে এবং এই ভিডিওটা তোমরা বারবার দেখার চেষ্টা করবে। পরিশেষে আমি আবার আগের মতোই বলবো যে আমরা খুব শীঘ্রই হয়তো ক্লাসরুমে ফিরে যাব আমাদের চিরাচরিত নিয়মে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই আমাদের এই মহামারী, করোনা মহামারীর সময়ে এই ঘরে বসে তোমাদেরকে ক্লাস অনলাইনে ক্লাস দেখার জন্য যারা সহযোগিতা করেছে A2I প্রজেক্টের সকল কর্মকর্তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ডিজি অফিসকে, কারিগরি শিক্ষা অধিদপ্তরকে এই ধরনের ক্লাস পরিকল্পনা করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই সকল ছাত্রছাত্রীদেরকে। তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।